আওয়ামী লীগকে নিধন করার পরিকল্পনায় অপারেশন ডেভিল হান্ট কেন? যদি এই সংক্রান্ত ন্যূনতম অন্য কোনো পরিকল্পনা এই সরকার করে থাকে, তাহলে তার মধ্য দিয়েই তারেক রহমান তার কফিনের সর্বশেষ প্যারাকটাই মেরে দিবে। এটাই চিরন্তন সত্যি কথা। আওয়ামী লীগ ক্ষমতার জন্য কখনো রাজনীতি করে নাই। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রায় 30 বছরের অধিক আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শাসন করেছে। তাই নতুন করে আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করতে হবে না। এই বাংলাদেশ আওয়ামী লীগকে সৃষ্টি করে নাই, বরং আওয়ামী লীগ বাংলাদেশকে সৃষ্টি করেছে। আওয়ামী লীগ রাজনীতি করে খেটে খাওয়া দিন মজুর কৃষক ভাইয়ের জন্য। আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশের আপামার জনসাধারণের ন্যায্য অধিকারের জন্য। আওয়ামী লীগ রাজনীতি করে গণতন্ত্র অধিকার তথা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগ যে দেশটাকে জন্ম দিয়েছে, যে দেশটাকে সৃষ্টি করেছে, সেই দেশের মানচিত্র সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে। আওয়ামী লীগের প্রয়োজনে আওয়ামী লীগের রাজনীতি করার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ কালকে যদি বলে আমরা রাজনীতি করব না, এই দেশের 8.5 কোটি জনগণ ফুঁপে উঠবে, অভিযোগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে। কেন আওয়ামী লীগ রাজনীতি করবে না? আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে আওয়ামী লীগের প্রয়োজনে না, দেশের প্রয়োজনে, দেশের মানচিত্রের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে। তাই শুধু বিএনপি কেন, তারেক রহমান কেন, ইতিহাসে ভুট্টো ইয়া সহ মেজর জিয়ারা চাইছিল বাংলাদেশে যেন আওয়ামী লীগের নাম মুছে যায়। আওয়ামী লীগের নাম তারা মুছতে এসে বারংবার ব্যর্থ হয়েছে এবং ইতিহাসে রাস্তা করে নিক্ষেপিত হয়েছে। তদ্রূপ ভাবে হুঁশিয়ার করে বলে দেবার চাই, ডেভিল ইনুস সর্বশেষ আওয়ামী লীগের নাম মুছে দিতে আসছিল, আজকে সে মুছে যাওয়ার দ্বার প্রান্তে। অবশ্যই ডেভিল ইনুস গংদের ভয়ঙ্কর গণ আদালতের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের যে অভিযোগ একেবারে দায়িত্বে থাকা মহামান্য রাষ্ট্রপতি করেছেন, এই অভিযোগের ভিত্তিতেই গণ আদালতে তার ফাঁসি কার্যকর হবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে তার সেই ক্যাবিনেটের যারা যারা সংশ্লিষ্ট ছিল সকলের বিরুদ্ধে। মনে রাখবেন, দায়িত্বে থাকা কোন রাষ্ট্রপতি যদি কারো বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনে, তার বিষয় কিন্তু আদালতে কোনো সাক্ষী প্রমাণের কোনো কিছু প্রয়োজন হয় না। তার এই বক্তব্যই যথেষ্ট তাকে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করতে এবং সেই বিচার কার্যকর করতে। তথাপি এইখানে রাষ্ট্রপতি একখান ভালো কাম করছেন। ডেভিল ইনুসের মতন ব্যক্তির বিরুদ্ধে তিনি বলেছেন 133টা জায়গায় তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, তার এই ক্যাবিনেট সহ এই সকল সমন্বয়, এই সকল যুদ্ধপরাধী স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাগুলা। তথাপি তার এই বক্তব্যের উপর ভিত্তি করে ডেভিল ইনুস গংদেরকে আপনি চাইলে জনগণ হইল তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করায় দিতে পারেন এবং ফাঁসি কার্যকর দিতে পারেন। তথাপি আমি এই সরকারকে বলবো, দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছে। নির্বাচনের আগে দেশের আইন সংবিধান অক্ষুণ্ণ রেখে, সমুন্নত রেখে গণতান্ত্রিক পন্থায় আপনারা যে কথাগুলো ওয়াদাগুলো দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করে যাবেন। এখন পর্যন্ত আমরা দেখতেছি দেশের বিভিন্ন জেলায় আমার ভাইদেরকে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ পাঠানো হচ্ছে। আমরা দেখেছি মহান 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানোর অপরাধে আমার বোন ইমি সহ আরো 2 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে তাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি স্বাধীনতার আতুরঘরকে সেদিন অবরুদ্ধ করা হয়েছিল। পরিণাম কিন্তু ভালো হবে না। যদি ওয়াদা বরখেলাপ করেন তাহলে এই দেশের জনগণ কিন্তু আপনাদের চূড়ান্ত বিচার করে ফেলবে। জনগণ কিন্তু পিঠ তাদের অনেক আগেই দেয়ালে ঠেকে গেছে। 24-এর 5 আগস্ট যখন এই দেশে সন্ত্রাসীরা জঙ্গিরা হামলার মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, সেদিন তারা ধৈর্যের পরীক্ষা নেবেন না। খবরদার, ফারদার আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্যাতনের উদ্দেশ্যে যদি ন্যূনতম কোনো পরিকল্পনা করে থাকেন, তার পরিণতি হবে
অনেক বড় ভয়ঙ্কর। কথিত বীর বিক্রম ব্রিগেডিয়ার হাফিজের সভাপতিত্বে তথা স্পিকারের সামনে দিয়ে স্বাধীনতা বিরোধী বাংলার কুখ্যাত সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তিদের নাম নিয়ে শহীদ ঘোষণা করে তাদের উপর শোক প্রস্তাবের মধ্য দিয়ে যে ন্যাক্কারজনক ভাবে বাংলার ইতিহাসে জাতীয় সংসদকে কলঙ্কিতের মধ্য দিয়ে যে সংসদ পরিচালিত করতেছেন সেটি কিন্তু জনগণ ভুলে যায় নাই। জনগণ কিন্তু সেই দিকে তাদের দৃষ্টি রয়েছে। তথাপি আমি বলবো, আপনার পূর্বপুরুষ থেকে শিক্ষা নেবেন। আওয়ামী লীগকে মুছতে এসে তাদের ইতিহাসে তারা কিভাবে আস্থা করে নিক্ষেপিত হয়েছে। সর্বশেষ ডেভিড ইউনূসের দিকে চোখ দিয়ে বুলিয়ে দেখবেন আওয়ামী লীগকে মুছতে এসে তার আগামীর পরিণতি কি হইতে পারে, কি পরিণতি তার হইতে যাচ্ছে, আর বর্তমানে তার অবস্থার প্রেক্ষাপট। তথাপি আমি বলবো, নির্বাচনের আগে যে ওয়াদাগুলো দিয়েছিলেন, যে কথাগুলো দিয়েছিলেন, অক্ষরে অক্ষরে পালন করবেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না, তাহলে কিন্তু ইতিহাস হইয়া যাবেন এবং এমন ভাবে ইতিহাস হইয়া যাবেন যে ইতিহাস থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনাময় স্থান থাকবে না, আর কোনো সম্ভাবনাময় কোনো XYZ কিছুই থাকবে না। তাই ফারদার বলতেছি, গণতন্ত্র এবং সংবিধানের মধ্য থেকে আইন অনুযায়ী কার্যক্রম করে যান। আপনাদের কাছে কেউ গিয়ে ভিক্ষা যাচ্ছে না, কেউ সহায়তা সহযোগিতা যাচ্ছে না। আওয়ামী লীগ তার আপন গতিতে জনগণের ইচ্ছায়, জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের জনগণ আপামরি আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। মনে রাখবা, আওয়ামী লীগ কারো দয়ায় চলে না। আওয়ামী লীগকে চালায় দেশ, দেশের 8 কোটির অধিক জনগণ। দাবায় রাখতে কিন্তু পারবা না, যতই ষড়যন্ত্র করো না কেন। যদি আর ন্যূনতম ষড়যন্ত্র করো দাবায় রাখার, তাহলে তোমার কফিনে সর্বশেষ প্যারেকটা দেশের 8 কোটি জনগণই মেরে দিবে ইনশাআল্লাহ। মানুষের প্রথম প্রত্যাশা ছিল যে তাদের অর্থনৈতিক অবস্থা, দুরবস্থা যেটা, সেটা মিটে যাবে, একটা নির্বাচিত সরকার এসেছে। নাম্বার 2 ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মানুষ স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে। দুটোর একটাও হয়নি, হওয়ার কোনো কারণও নেই। হওয়ার কারণ এই জন্য নেই যে নতুন নিয়োগকৃত আমাদের পুলিশের আইজি আলী হোসেন ফকির সাহেব, তিনি এই 7 দিন হলো বা কয়েকদিন হলো হচ্ছে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি একটি বাণী দিয়েছেন গতকালকে, স্বৈরাচারী ফ্যাসিবাদী আমলের কনস্টেবল, ইন্সপেক্টর, অফিসার কাউকে দেশে রাখা হবে না। মানে বাহিনীতে শুধু না, দেশেই থাকতে দেওয়া হবে না। তার মানেটা হচ্ছে যে তিনি তার নিয়োগদাতাদের খুশি করার জন্য তিনি তার সহজ মানে তার যে কলিগস, তার যে ডিপার্টমেন্টের লোক, সহযাত্রী, তাদেরকে তিনি ফাঁসিতে চড়াতেও রাজি। এই যে স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিলেন তিনি, তার মানে আওয়ামী লীগ আমলে যাদেরকে যারা এই কাজগুলো করেছে এদেরকে বেছে বেছে মারা হবে। তা আওয়ামী লীগের পরে তো একটা 18 মাসের ইউনূস আমল ছিল। তিনি কি এই ইউনূস আমলের কথা বলতে চাচ্ছেন যে ইউনূস আমলে যে পুলিশরা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের কাউকে ক্ষমা করা হবে না? ব্যাপারটা কি এরকম? মোটেই না। তিনি ওই 16 বছরের ওই যে পুরনো রেকর্ড ইউনূস সরকার বাজিয়ে গেছেন, সেই 16 বছরের পুরনো রেকর্ড এখন বিএনপি সরকার বাজাচ্ছে। এই 16 বছরেই হচ্ছে দেশের একটা ডিসাইডিং ফ্যাক্টর। এই 16 বছরের আগে দেশ আপনার একটা ওয়েলফেয়ার স্টেট ছিল, সেখানে সব মানুষ সারাদিন খাওয়া দাওয়া করতো, হাসতো, খেলতো, গান গাইতো, মানুষের মনে কোনো দুঃখ কষ্ট ছিল না। যত কষ্ট দুঃখ এই 16 বছরে। তো সেই 16 বছরকে টার্গেট করে ইউনূস সাহেব 18 মাস ধরে অপশাসন চালিয়ে গেলেন। আপনারাও এখন এসে 1 মাস ধরে সেই 16 বছরের কিচ্ছা আপনারা বলছেন। তো এইটা কোনো ভদ্রস্থ কথা না যে একটা ডিপার্টমেন্টের প্রধান এসেই সেই ডিপার্টমেন্টের অতীত ইতিহাস টেনে, অতীতে কারা কারা কি কি করেছিল সেগুলো টেনে তিনি তাদেরকে দেশ ছাড়া করবেন বলে হুমকি দিলেন। তো আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে যিনি আছেন, যে বাহিনীটি দায়িত্বপ্রাপ্ত, সেই বাহিনীর প্রধান যদি এই কথা বলে, তাহলে আপনি ধরে নিন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করে উন্নতি হবে। এরপর আসে যে আমরা শুনেছিলাম যে ইউনূস সরকার হচ্ছে অস্থায়ী সরকার, এই সরকারকে সহায়তা করার জন্য সেনাবাহিনী দরকার।
সেনাবাহিনী আইন বহির্ভূত ভাবে মাঠে থাকতে পারে না, সেজন্য তারা একটি আইন সংশোধন করে নিয়েছিল। 2 মাস করে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী রাস্তায় থাকার ব্যাপারটা নিশ্চিত করেছিল। যখনই 2 মাস পার হয়ে যায় আবার তারা এই 2 মাসের এক্সটেনশন করে নেন। কিন্তু আমরা কি দেখলাম? নির্বাচিত সরকার, বিপুল ভোটে জয়ী নির্বাচিত সরকার, যে সরকার আসার পরে সেনাবাহিনীর অন্তত ব্যারাকের বাইরে থাকার কথা না। সেনাবাহিনীর যে দায়িত্ব, সেই দায়িত্ব তাদের পালন করার কথা। তারা ব্যারাকে ফিরে যাবে, তাদের নিজস্ব ট্রেনিং করবে, নিজস্ব কর্মসূচি পালন করবে। না, সেনাবাহিনী এখনো পুলিশের ভূমিকা পালন করছে। কেন পালন করছে? কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্দেহাতীত ভাবে উন্নতি হয়নি। তাদের ভাষায়, আমাদের ভাষায় হচ্ছে কোনোভাবেই উন্নতি হয়নি। তো এই উন্নতি যদি না হয়ে থাকে, আপনি সেনাবাহিনী প্রয়োগ করেও যখন ইউনূস সাহেব আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেননি বা অবনতি ছিল, সেই একই সেনাবাহিনী ব্যবহার করে বিএনপি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছেন না, তাহলে বাকি আর কে আছে? তাকে আপনি নিয়োগ দিতে পারেন। আপনি পুলিশের সঙ্গে বিজিবিকে দিয়েছেন, পুলিশের সঙ্গে আনসারকে দিয়েছেন, পুলিশের সঙ্গে ব্যাটালিয়ন পুলিশকে দিয়েছেন, রিজার্ভ পুলিশকে দিয়েছেন, সর্বশেষ আমাদের যে আস্থার স্থলটা সেনাবাহিনী, যাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়নি, যাদেরকে দেশ রক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, যারা দেশ রক্ষার ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে আপনি মাঠে নামিয়েছেন পুলিশি ভূমিকা পালন করার জন্য। আর তো কেউ নেই। সেনাবাহিনীর সঙ্গে নেভি আছে, সেনাবাহিনীর সঙ্গে এয়ারফোর্স আছে। তাহলে যেহেতু আপনার হাতে আর কোনো অপশন নেই এবং এই সমস্ত বাহিনী নিয়োগ করার পরেও আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক কোনো উন্নতি করতে পারেন, তার মানে বাংলাদেশের মানুষের সামনে এটা এখন দৃশ্যমান যে আর কোনো উপায় নেই আইন শৃঙ্খলাতে উন্নত করা, মানুষের জানমালের নিরাপত্তা, আর কোনো উপায় নেই। কারণ সর্বশেষ উপায় সেনাবাহিনী। সেটা যখন ব্যবহার করার পরেও একই অবস্থা এবং ইউনূসের আমলের থেকে একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে নামগত। তখন আমরা দেখতাম যে মব ভায়োলেন্স হতো, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে দলীয় ভায়োলেন্স। চাঁদা দাও, চাঁদা দেয়নি, মেরে ফেলেছে। পুলিশ, এক ভদ্রলোক পুলিশ, তার মাকে মেরে ফেলা হয়েছে তার বাড়িতে। একজন হিন্দু ধর্মাবলম্বী পুলিশ, তার মাকে মেরে ফেলা হয়েছে। এই যে জিনিসগুলো যে যখন ঘটছে, এই জিনিসগুলো নিয়ে আমরা স্ট্রিক্টলি স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য পাইনি। যে বক্তব্যটি এসেছে বিবৃতি হিসেবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার ঐকান্তিক ভাবে চেষ্টা করছে এবং ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমরা এখন আমাদের কর্মসূচিগুলো নিয়ে এগিয়ে যাবো। বেসিক্যালি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি এবং মানুষ এখন পর্যন্ত একটা ভয়ঙ্কর রকম ভীতির ভিতরে বসবাস করছে। এখন ভীতিটার একটা নতুন একটা ডাইমেনশন হচ্ছে যে আগে আপনার বাড়িতে আক্রমণ করতো, এখন যে বাড়িতে যে আপনাকে ডেকে এনে আপনার কাছ থেকে আগে টাকা চাওয়া হচ্ছে। আপনি টাকা দিতে সমর্থ হলে আপনার প্রাণ বাঁচবে, আপনি টাকা দিতে সমর্থ না হলে আপনাকে মেরে ফেলা হবে। তাহলে কোথায় আদালত, কোথায় আইন, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কোথায় তাদের কর্মকাণ্ড? এটা ঠিক আমার বুঝে আসে না যে তারা কি করলেন। আর অর্থনীতি নিয়ে দেশের আপনার দুরবস্থা নিয়ে এই কথা তো বলার কোনো অবকাশ রাখে না যে এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমি বলেছি যে তারা তো অর্থনীতিতে যাওয়ার আগে আবার একটু আইন শৃঙ্খলার অংশটা একটু থাকি। যে এই যে আইন শৃঙ্খলার কথা আপনি বললেন, শুধু আইন শৃঙ্খলার অবনতি তো প্রতিনিয়তই তো এখনো লাশও পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে, খালে বিলে। হয়তো ইউনূস জামানায় যেভাবে প্রতিদিন খালে বিলে লাশ পাওয়া যেত, সেটা হয়তো এই খবর দেখা যাচ্ছে না, কিন্তু পাওয়া যাচ্ছে। আবার কারাগারে মৃত্যু তো থামছে না, আবার জেল গেটে গ্রেফতার, জামিন পাওয়ার পর জেল গেটে জোর করে গ্রেফতার করাটাও থামছে না। এই দুটোকে কিভাবে ব্যাখ্যা করবেন? গণতান্ত্রিক সরকারের আমলে, আমরা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি 15 বছরে লক্ষাধিক মামলা, আমরা ধরে নিলাম প্রায় 50 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা করছে আওয়ামী লীগ বিএনপি, কিন্তু জামিন পাচ্ছিলেন সবাই।
টপ টু বটম সবাই জামিন পাচ্ছিলেন, কিন্তু এই 18 মাস 19 মাস কেউ জামিন পান নাই। এখন যখন জামিন দিচ্ছে দিয়ে আবার কানাফুটুকেই গ্রেফতার করা হচ্ছে, আবার মামলা দেওয়া হচ্ছে। আপনি খায়রুল হকের কথা, প্রধান বিচারপতি খায়রুল হককে সব জামিন দেওয়ার পরে আবার আরেকটা মামলায়, যাত্রাবাড়ির হত্যা মামলায়, মানে এতগুলো হত্যা তিনি করেছেন যে আসলে বলার অবকাশ রাখে না। সবগুলো হত্যাকাণ্ডের সময় তিনি সশরীরে বোধহয় LMG বা আপনার AK-47 নিয়েই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, এমন অবস্থা কি যে সন্নিবেশ দেখানো হয়। এস্টাবলিশমেন্টের এই একটা সুবিধা আছে। এস্টাবলিশমেন্টের এই সুবিধাটা হলো যে আপনি যখন প্রচলিত আইনে আপনার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন না, তখন আপনার হাতে কিছু অপ্রচলিত আইনের অপশন থাকে। সেই অপ্রচলিত আইনের প্রথম অপশনটা বাংলাদেশে ব্যবহার করেছিল কিন্তু বিএনপি জামাত সরকার 2004 সালে। তারা র্যাব গঠন করেছিল। র্যাব গঠন করার পরে এই র্যাব দিয়ে তারা এই অপ্রচলিত আইন, যেটা অর্থাৎ আপনি যে আইনে যে আইনে আপনি একজন আসামিকে বড়জোর 1 বছর সাজা দিতে পারেন দেশের আইন অনুযায়ী, বা 7 বছর সাজা দিতে পারেন, সেখানে আপনি র্যাব দিয়ে ওই লোকটাকে ক্রস ফায়ারে মেরে ফেলতে পারেন। আপনি ক্লিন হার্ট অপারেশন করে মেরে ফেলতে পারেন। এবং এই ক্লিন হার্ট অপারেশন বা এই ধরনের র্যাবের যে ক্রস ফায়ার, এইটা যে সরাসরি বাংলাদেশের আদালতের সাথে, আইনের সাথে সাংঘর্ষিক, বিচার বিভাগের সাথে সাংঘর্ষিক, এটা নিয়ে বিচারপতিরা অনেকেই অনেক কথা বলেছেন, এটা নিয়ে অনেক কলামিস্টরা লিখেছেন, অনেক সম্পাদক, বড় বড় সম্পাদকীয় লিখেছেন, কিন্তু র্যাব প্রত্যাহার হয়নি, র্যাব ভেঙে যায়নি। বিএনপির সেই 2004 সালে গঠিত র্যাব বিএনপির আমলেও ছিল, আওয়ামী লীগ আমলে এসে 16 বছর ধরে আওয়ামী লীগের আমল, তখনও র্যাব ছিল, ইউনূসের আমলেও র্যাব ছিল, এবং বর্তমানে তারেক রহমান সরকারের আমলেও সেই র্যাব বহাল রয়েছে। তাহলে আপনি যেহেতু র্যাব দিয়ে একটি এক্সট্রা জুডিশিয়াল আইন আপনি মানুষের উপরে প্রয়োগ করতে পারেন, ঠিক সেরকম আরেকটি এক্সট্রা জুডিশিয়াল সিস্টেম হচ্ছে এই যে কারাগারে থেকে মুক্তি দিয়ে কারা ফটকে আবার গ্রেপ্তার করা, জামিন দিয়ে আবার অন্য মামলায় গ্রেপ্তার করা। অর্থাৎ আপনি কারাগার থাকতেই সেই ব্যক্তিকে গ্রেপ্তার দেখাতে পারতেন, কিন্তু না, আপনি জনগণকে বিভ্রান্ত করার জন্য, আপনি মিডিয়াকে বিভ্রান্ত করার জন্য সেই ব্যক্তিকে জামিন দিলেন। জামিন দিয়ে প্রমাণ করলেন যে আপনারা বিচারিক যে আদালত, সেই আদালতের নিয়মটা মানলেন যে একজন অপরাধী জামিন পাওয়ার যোগ্যতা রাখেন। এই ব্যক্তিকে জামিন দিয়ে আপনি কেটেই আবার তাকে গ্রেপ্তার করলেন অন্য একটি মামলায়, যেটাকে আপনি বলছেন যে শর্ট অ্যারেস্ট। গ্রেপ্তার করার পরে আপনি তার নামে একটা মামলা দেবেন। এই যে জিনিসটা, এই যে আইনের অপব্যবহারটা, এই আইনের অপব্যবহারটা সম্পর্কে আমাদের উচ্চ আদালত কি অবগত নন? অবশ্যই অবগত, কিন্তু আমরা আজ পর্যন্ত উচ্চ আদালত থেকে এরকম কোন সুমোটো রুল দেখেছি যে কোনো জামিনপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারের বাইরে আবার গ্রেপ্তার করা যাবে না নির্দিষ্ট মামলা না থাকলে? আমরা দেখিনি। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, উভয় বিভাগ একত্র হয়ে এই মানবতা বিরোধী কাজগুলো তারা করছেন। এই যে মানুষকে মুক্তি দিয়ে বা আপনার জামিন দিয়ে পর মুহূর্তে তাকে আবার গ্রেপ্তার করা হচ্ছে। আইবি রহমানের ক্ষেত্রে এটা হয়েছে, বিচারপতি খায়রুল হকের ক্ষেত্রে এটা হয়েছে, এবং আপনি যেটা বললেন যে খায়রুল হককে যে হত্যা মামলায় দেওয়া হয়েছে, এটা তো আপনারও অতীত। একজন বিচারপতি, তিনি যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলার আসামি। যাত্রাবাড়ি হত্যাকাণ্ড কারা করেছিল এটা সবাই জানে, এবং যারা স্বঘোষিত। হত্যাকাণ্ডের পরে একাধিকবার এই জিনিসটি তারা প্রকাশ্যে মিডিয়াতে ঘোষণা দিয়েছে, সদর্পে বলেছে। তারপরেও আপনি সেখানে অন্য মানুষকে তাদের নামে মামলা দিলেন। তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কতটুকু উন্নতি করবেন, কতটুকু মানুষের জানমালের হেফাজত করবেন, এটা তো বুঝতে কারো বাকি থাকে না, আমাদের বুঝতে বাকি নেই। এই যে সরকারের 1 মাস হয়ে গেল, আইন শৃঙ্খলার উন্নতি না করে সরকার ব্যস্ত খাল কাটায়, সরকার ব্যস্ত ফ্যামিলি কার্ডে, কোনটা আসলে অগ্রাধিকার?
এটা বোঝা মুশকিল। আসলে অগ্রাধিকার হওয়া উচিত যেটা, যেটা সাধারণ মানুষ হিসাবে আমরা আশা করি যেটা অগ্রাধিকার হওয়া উচিত, সরকার সেটা আর অফিসিয়ালি অস্বীকার করবে না। সরকার বলবে অগ্রাধিকার দিচ্ছি, কিন্তু আসলে সেটা অগ্রাধিকার না। সরকারের অগ্রাধিকার হচ্ছে তার নিজস্ব কর্মসূচি, যে কর্মসূচি থেকে আউটপুট আসুক বা না আসুক, সরকার মানুষকে ব্যস্ত রাখতে পারে, সরকারের ফান্ড সেখানে রিলিজ হতে পারে, সেই ফান্ডের টাকা সরকারের বিভিন্ন দলের নেতাকর্মীদের হাতে ডিস্ট্রিবিউশন হতে পারে। পাশাপাশি আরেকটা যেটা হবে সেইটি হলো, যখনই বিপদে পড়বে তখনই প্রাক্তন সরকারের উপরে চাপিয়ে দেওয়া যাবে যে অর্থনীতিকে ওরা শেষ করে দিয়ে গেছে, আমরা এত টাকা মাত্র রিজার্ভ পেয়েছি, আমাদের এই রিজার্ভ দিয়ে আমরা কি করে চলছি সেটা আমরা বুঝতে পারছি না। যেমন গতকালকেই সংসদে একজন প্রতিমন্ত্রী, উনি অ্যাডভোকেট ভদ্রমহিলা, তিনি খুব সুন্দর চমৎকার ভাষায় এটি ব্যাখ্যা দিলেন যে কত নড়বড়ে ভঙ্গুর একটা অর্থনীতি হাতে পেয়েছেন, এবং এই অর্থনীতি হাতে পাওয়ার পর তারা কি রকম দেউলিয়া বেসামাল অবস্থায় তারা দেশ চালাচ্ছেন, এটা একমাত্র তারা জানেন এবং তাদের আল্লাহ জানেন। ব্যাপারটা এরকম আর কি, যে কত কষ্ট করে তারা দেশ চালাচ্ছে। এইগুলো বলার মানে হচ্ছে যে দেশে এখন যে তীব্র জ্বালানি তেলের সংকট, ভোজ্য তেলের সংকট, এই সংকট থেকে মানুষকে উদ্ধার করার বদলে মানুষকে এক ধরনের সুপার এনামেলিং কোটিং করা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার উপরে, রং চড়িয়ে দেওয়া হচ্ছে। যে এটা আমরা দায়ী না, কিন্তু এটা প্রাক্তন সরকার এগুলো করে গেছে, তারা রিজার্ভ রাখেনি, যে কারণে আমরা সময় মতো তেল কিনতে পারিনি। ব্যাপারটা এই জায়গায় নিয়ে দাঁড় করানো হয়েছে। আমরা 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 যুদ্ধের সময় প্রত্যেকটা দেশের, মানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধের শুরু হওয়ার আগের থেকে যারা দূরদর্শী তারা তো আগে থেকে শুরু করেছে, যারা দূরদর্শী না তারা যুদ্ধ শুরু হওয়ার দিন থেকে তাদের রিজার্ভটা বাড়িয়ে নিয়েছে। তারা জানতো যে টুডে টুমরো হরমুজ প্রণালীটা বন্ধ হবে, তারা জানতো টুডে টুমরো এই যে অয়েলের সাপ্লাইটা, এই সাপ্লাইটা বিঘ্ন ঘটবে, ঠিক মতো টাইম মতো তেল আসবে না, সেই জন্য তারা রিজার্ভটা বাড়িয়ে নিয়েছে। আপনারা আজ 15 দিন ধরে শুনছি আমরা যে পাইপলাইনে ভারত থেকে ডিজেল আনা হচ্ছে 5,000 মেট্রিক টন বা 5 লক্ষ মেট্রিক টন সামথিং এটা হবে, আমি ঠিক নিশ্চিত না। 5,000 মেট্রিক টন ডিজেল আনা হবে, আরো 95,000 মেট্রিক টন ডিজেল চাওয়া হয়েছে তাদের কাছে। কিন্তু আপনি আপনার এই অনুষ্ঠানে পরশুদিন বলেছিলেন যে ডিজেল আসলে প্রকৃতপক্ষে এখনো বাংলাদেশে ইন করেনি, এখনো ইন করেনি, কিন্তু সরকার বলছে যে ডিজেল এসে গেছে। যদি এসে যেয়ে থাকে তাহলে পেট্রোল পাম্প গুলো বন্ধ কেন? অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ, যে পেট্রোল পাম্প গুলো চালু আছে সেখানে লম্বা লাইন, বাইক পেট্রোল পাচ্ছে না, প্রাইভেট কার গুলো অকটেন পাচ্ছে না, আর ট্রাক গুলো ডিজেল পাচ্ছে না। এই ডিজেল যদি না পায় তাহলে রমজান মাসে বা ঈদের সামনে সবচেয়ে বেশি কোন জিনিসটা চলাচল করে? সেই জিনিসটা হচ্ছে ট্রাক, পণ্য পরিবহন, এবং বেশি চলাচল করে বাস, কারণ মানুষ দেশের বাড়ি যায়। তো আপনি বাস চালাবার জন্য ডিজেল দিতে পারছেন না, সিএনজি চালিত বাস তো খুব বেশি না, আমি জানি না যে পার্সেন্টেজটা কত, কিন্তু সিএনজি চালিত বাস খুব বেশি না। তো ডিজেল চালিত বাস, ডিজেল চালিত ট্রাক, এটা যদি আপনি চালাতে না পারেন তাহলে পণ্য পরিবহনে ঘাটতি হবে, মানুষ পরিবহনে ঘাটতি হবে, এই মানুষ সময় মতো বাড়ি পৌঁছাতে পারবে না, পণ্য পৌঁছাতে পারবে না, পণ্যের অভাবে পণ্যের বাজার চড়ে যাবে, স্বাভাবিক নিয়ম, চড়ে গেছে। এখন ভোজ্য তেলের সংকট, এটা প্রতি বছর ঈদের ঠিক আগে এটা হয়, ভোজ্য তেল এবং চিনি, এই দুটো জিনিসের সংকট, এটা বাংলাদেশের ট্র্যাডিশনাল। যে সরকারি ক্ষমতায় থাকুক, একটা ব্যবসায়ী সিন্ডিকেট থাকে, তারা এই সংকটটা তৈরি করে। আর সরকারের পক্ষ থেকে বলা হয় পাইপলাইনে এত হাজার মেট্রিক টন তেল অলরেডি আছে, এত হাজার মেট্রিক টন জাহাজে আছে, এত হাজার মেট্রিক টন পাইপলাইনে আছে, এত হাজার মেট্রিক টন অন ওয়ে সমুদ্রপথে আসছে। এই জিনিসগুলো তো মানুষের কড়াইতে আপনার তেল হিসেবে আসে না, মানুষ সংবাদ পড়ে এটা পত্রপত্রিকায়, কিন্তু মানুষের চুলায় যে কড়াইটা দেওয়া আছে, যে হাঁড়িটা দেওয়া আছে, তার ভিতরে কিন্তু এই তেলটা পড়ে না। তাকে তখন ডবল দাম দিয়ে বা চড়া দাম দিয়ে তেলটা কিনতে হয় বাজার থেকে, আর যদি উধাও হয়ে যায় তাহলে তো এটা বাদ গেল।
তারা তারা তো যারা এগুলো এই নীতি কথাগুলো বলেন, তারা তো সরিষার তেল বা সয়াবিন তেল খান না, তারা অলিভ অয়েল ইউজ করেন। 500 টাকা কেজি, 1200 টাকা লিটার, 1500 টাকা লিটার তারা অলিভ অয়েল ইউজ করেন। সেটা তো কোনো ঘাটতি নেই, সেটা কয়জন মানুষ ইউজ করেন। এখন আপনি পলিসি ভুল করবেন, ভুল করার পরে আপনি প্রতিবেশীর কাছে হাত পাতবেন, হাত পাতার পরেও যখন আপনি পাবেন না, তখন আপনি জনগণের কাছে মিথ্যা বলবেন। এই তো হচ্ছে এখন। একেবারে আপনি অর্থনীতির প্রসঙ্গটি তুলেছিলেন আইন শৃঙ্খলার পর, তারপর আমি আইন শৃঙ্খলার প্রশ্নে গিয়েছিলাম। অর্থনীতি এখন একটু আপনি টাচ করেছেন অর্থনীতির কথা। আসলে অর্থনীতির মেরুদণ্ড কি আছে, না আদৌ নাই, সবই এর মধ্যে আছে, কি বলে একটা ডামাডোলের ভিতরে অর্থনীতিকে চাঙ্গা রাখার চেষ্টা করা হচ্ছে কিনা? এখন আমাদের অর্থনীতিটা বেস করে কোন জায়গায়? আমাদের অর্থনীতিটার মেইনলি বেস করে হচ্ছে দুটো জায়গার উপরে। একটা হচ্ছে নিজেদের উৎপাদন, আর একটা হচ্ছে যেটা উৎপাদন হয় না সেটার আমদানি, আর একটা হচ্ছে যে আমাদের বৈদেশিক মুদ্রা আয়। এই বৈদেশিক মুদ্রা আয়ের যে দুটি কথা আমি বললাম, যে প্রধান দুইটি ক্ষেত্র, একটি হচ্ছে গার্মেন্টস সেক্টর, আর একটি হচ্ছে রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এই রেমিটেন্সটা ইরান যুদ্ধের কারণে অলরেডি এটা বাধাপ্রাপ্ত হয়েছে। কারণ ইরান যেসব আরব দেশগুলোর উপরে আক্রমণ করেছে, ওমান থেকে শুরু করে কুয়েত পর্যন্ত, আপনার সাইপ্রাস পর্যন্ত, এই প্রত্যেকটা দেশে লাখ লাখ বাঙালি কাজ করে। সেই সব জায়গাতে অনেক জায়গায় কাজের ক্ষেত্র বন্ধ হয়ে গেছে। অনেক প্রজেক্টে যে বাঙালিগুলো কাজ করতো সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা দেশে ফিরে চলে এসেছে। তো আমাদের কাছে যেমন কোনো ডাটা নেই, তেমনি সরকারের কাছেও কোনো ডাটা নেই যে এই 18-20 দিনের যে যুদ্ধ, এই যুদ্ধের ভেতরে কত হাজার মানুষ মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে ফিরে এসেছে, এবং এই মানুষগুলোর রেমিটেন্স কিন্তু আপনি পাবেন না। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ইউনূস সরকারের আমলে 18 মাসে সবচেয়ে বেশি ধস নেমেছিল গার্মেন্টস সেক্টর। আমাদের একটা হিসাবে যে 250 মতো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল, 2.5 থেকে 300-র মতো, এবং 40 থেকে 45 লক্ষ সরাসরি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এর ফলে চাকরি হারিয়েছিল। তো সেই জিনিসগুলো তো সরকারের এই 1 মাসে রাতারাতি আবার আগের অবস্থায় ফিরে যায়নি। সেই গার্মেন্টস গুলো সঙ্গে সঙ্গে 1 মাসের ভেতরে তারা আবার রিওপেন করেনি, সেই শ্রমিকরা আবার কাজে যোগ দেয়নি। সুতরাং এই সংকটটা রয়ে গেছে। গার্মেন্টস এর থেকে যে রপ্তানি আয়টা আসে, সেই আয়টা আসছে না এখন আগের মতো, রেমিটেন্স তো আগের মতো আসছে না। পাশাপাশি আমাদের যে উৎপাদন ছিল, সেই উৎপাদন তো আপনি রাতারাতি ডবল করতে পারবেন না। আমাদের যে আমাদের যে ধান এখানে উৎপাদন হয়, ধান বা অন্যান্য রবি শস্য, সেটাকে আপনি রাতারাতি ডবল করতে পারবেন, আপনি 1.5 গুণও করতে পারবেন। গত অর্থ বছরে আমাদের যা ফল ছিল তার থেকে আপনি কয়েক মেট্রিক টন বেশি করতে পারেন বড় জোর, বা কয়েক মেট্রিক টন কমে যেতে পারে, কিন্তু আপনি কয়েক হাজার মেট্রিক টন বেড়ে গেছে, কয়েক লাখ মেট্রিক টন বেড়ে গেছে, এটা আপনি করতে পারবেন। সুতরাং অর্থনীতির যে সংকট ইউনূসের আমলে তৈরি হয়েছিল, সেই সংকটটা এখন আরেকটু তীব্র হয়েছে, আরো তীব্র হয়েছে। এর থেকে বাঁচার জন্য আপনি যেটা করছেন সেটি হলো, ইউনূস বাঁচার জন্য পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, সিঙ্গাপুর থেকে ভারতীয় চাল আমদানি করত, ভারতীয় গম আমদানি করত, এই 3 দেশ ঘুরে আসতো। আর বিএনপি সরকার সরাসরি ভারত থেকে আমদানি করতে চাচ্ছে, এবং ভারত থেকে চাল এসেছেও। গত 1 মাসে ভারত থেকে চাল এসেছে 20,000 মেট্রিক টন বা সামথিং এরকম চাল এসেছে বাংলাদেশে। তো এখনো ভারত থেকে চাল এটা আসবে। প্রশ্নটা হচ্ছে যে ইরান যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হলে আপনাকে ভারত কতদিন এই সরবরাহটা কন্টিনিউ করতে পারবে? খুব বেশি দিন পারবে না। তার অভ্যন্তরীণ সমস্যা আছে। ভারত সম্পূর্ণ রকম আমাদের মতো জ্বালানি তেল আমদানি নির্ভর। তাকে পৃথিবীর 40টা দেশ থেকে তেল আমদানি করতে হয়।
সেই 40টা দেশের অন্যতম দেশ হচ্ছে ইরান। যতই বলা হচ্ছে যে ভারতীয় জাহাজকে তারা নিষেধাজ্ঞার বাইরে রেখেছে, কিন্তু এখন পর্যন্ত ওই নিষেধাজ্ঞার বাইরে থেকে ভারতীয় কোনো জাহাজ নতুন করে তেল নিয়ে বোম্বের বন্দরে ভিড়েছে বা গুজরাটের বন্দরে ভিড়েছে এরকম কোনো প্রমাণ নাই। এটা কাগজের কথা যে ভারতের জাহাজের জন্য ইরানের নিষেধাজ্ঞা নেই। তো ভারত আপনাকে আমদানি করা তেল, রাশিয়া থেকে তেল আমদানি করে সেই তেল রিফাইন করে ভারত যে এক্সপোর্ট করে ইউরোপে, সেখান থেকে আপনাকে তারা ডিজেল দেবে সস্তা দামে, বা যে দামে তারা ইউরোপে দেয় সেই দামে দেবে। কিন্তু সেইটার উপরে আপনি কতক্ষণ নির্ভর করবেন? কেন নির্ভর করবেন? আপনি তো আমেরিকার সঙ্গে নন ক্লোজার এগ্রিমেন্ট করেছেন, আপনি সেখান থেকে আনুন না কেন? সমস্যাটা কি? আপনি আমেরিকা থেকে তেল আনুন, আমেরিকা ভেনেজুয়েলা থেকে তেল সাপ্লাই দিক আপনাকে। এখন তো ভেনেজুয়েলার তেলের মালিক আমেরিকা, তো তারা সেখান থেকে সাপ্লাই দিক। তারা তাদের সৌদি আরবের বড় পার্টনার তারা আমেরিকার, সৌদি আরবের তেল থেকে সাপ্লাই দিক আপনাদেরকে। দিচ্ছে না কেন? আপনারা সেখান থেকে আনতে পারছেন না কেন? এত বড় চুক্তি করতে পারলেন, দস্তখত করতে পারলেন, গোলামীর দস্তখত, কিন্তু তেল আনতে পাচ্ছেন না, গম আনতে পাচ্ছেন না, চাল আনতে পাচ্ছেন না সেখান থেকে। আপনাকে চাল, তেল, গম সবকিছুর জন্য নির্ভর করতে হচ্ছে প্রতিবেশী ভারতের উপরে। এইভাবে তো আপনি নিজের অর্থনীতিকে দাঁড় করাতে পারবেন। খুবই চাপ। এই যে বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর নিযুক্ত হলেন এই সরকারের সময়, এবং আপনার আর তার কোনো ব্যাংকিং অভিজ্ঞতা নেই, তিনি একজন ডিফল্টারও ছিলেন বটে, এবং যেভাবে সাবেক গভর্নরকে ঘাট ধরে বের করে দেওয়া হলো, এটাও এক ধরনের নৈরাজ্য কিনা, সন্ত্রাস কিনা। গভর্নরকে বের করে, গভর্নরকে বললে কেউ গভর্নর আসতেন না, বললেই হতো, বাট ঘাট ধরে বের করে দিয়ে যে একটা নজির স্থাপন হলো, সেটা তো সেটা কি বার্তা দিচ্ছে আসলে? আর নতুন গভর্নর নিয়ে আপনি কিভাবে দেখছেন? আপনি ধরুন, আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে, পণ্ডিতরা এই নিয়মটিকে বলে যে নেতিবাচক জিনিস যেটা, সেটা মানুষ ফলো করে বেশি, ইতিবাচকটা ফলো করে কম, অনুসরণ করে কম। যেমন ধরুন যে আপনি একটা রাস্তার কুকুরকে দেখে মাথায় হাত বুলিয়ে আদর করছেন, সেটা আপনি 100 জনের ভেতরে একজন দেখবেন। বাকি 99কে জনকে দেখবেন আপনি কুকুরটাকে দেখলেই একটা ঢিল মারতে চাচ্ছে, একটা তাড়া দিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার পরবর্তী জেনারেশন বা আপনার পাশে যে লোকটি আছে সেই জিনিসটি ফলো করে, অর্থাৎ খারাপ দিকটি মানুষ আগে ফলো করে। তো আপনি ইউনূস সাহেবের যে খারাপ দিকটি ছিল, তিনি এসে যে মব রাজত্ব কায়েম করেছিলেন, সমস্ত সেক্টর গুলোতে পছন্দ মতো কোনো বাজ বিচার না করে পছন্দ মতো লোক নিয়োগ করেছিলেন, চরম রকম স্বজনপ্রীতি করেছিলেন। ইউনূস সাহেবের কবেকার কোন আমলের ব্যাংকের কোন পার্টনার তাকে ডেকে এনে বসিয়েছেন, ওনার ভাতিজাকে ডেকে এনে বসিয়েছেন প্রেস সেক্রেটারি হিসাবে, তারপরে ওনার যে পুরনো বন্ধু তাদেরকে ডেকে ডেকে এনে বসিয়েছেন, এনজিও করেছেন এরকম বন্ধুদেরকে ডেকে বসিয়েছেন, আইনমন্ত্রী টাকা নিয়ে নিয়ে লোক নিয়োগ দিয়েছে আদালতে। প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা উপদেষ্টার আপনার এই ধরনের ব্যাড রেকর্ড আছে যে তারা অর্থের বিনিময়ে তাদের বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ দিয়েছে। আপনি সেই জায়গাটা থেকে কি শিখলেন? আপনি ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট, আপনি ইলেক্টেড একজন গভর্নমেন্ট, এবং সেই যে ধরনের ইলেক্টেড ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে আপনার। আপনি এককভাবে সরকার গঠন করেছেন, আপনি কারোর মুখাপেক্ষী নন। হয়রাজ আপনি প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে আপনি ইউনূসের ওই নেগেটিভিটি গুলো ফলো করছেন কেন? আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যাকে নিয়োগ দিলেন সে বিএনপির লোক, সরাসরি সে বিএনপিতে তার পোস্ট আছে এবং সে আপনার নির্বাচনের সময় কাজ করেছে, সে ডাইরেক্ট আপনার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল। এই লোককে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিলেন। তো আমরা ধরে নিলাম যে এরপরে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব জায়গায় আপনি একই ঘটনা ঘটাবেন। এই দৃশ্যটা আমরা দেখতে পাবো হয়তো সামনে। বাংলাদেশ ব্যাংকে যেমন ঘটালেন, একজনকে বসালেন যার কোনো ব্যাংকিং অভিজ্ঞতা নাই এবং যার প্রতিষ্ঠানটাই হচ্ছে ব্যাংকারপ্সির আন্ডারে আছে, যার নিজের একটি প্রতিষ্ঠান আপনার ঋণ খেলাপি, সেই ভদ্রলোককে আপনি এনে ডেকে বসালেন।
এই একই কথা কিন্তু আওয়ামী লীগ আমলে আমরা বলেছিলাম যে এমন একজন ব্যক্তিকে আওয়ামী লীগ প্রেসিডেন্ট হিসাবে এনে বসালেন, যে ব্যক্তির আওয়ামী লীগের প্রতি যে দায়বদ্ধতা সেটার কোনো পরীক্ষিত কোনো প্রমাণ নেই। তিনি কোন এক সময় ছাত্রলীগ বা যুবলীগ করতেন, এরপরে তিনি অনেক কিছু করেছেন, রাজনীতি বাদ দিয়ে ব্যবসা করেছেন এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন, একটি ব্যাংকের উপদেষ্টা ছিলেন। তো সেই ব্যক্তিকে এনে প্রেসিডেন্ট করা হচ্ছে। আওয়ামী লীগও তখন বলেছিল যে তার ভিতরে কি আছে কিনা আছে সেটা আমরা পরে টের পাবো। আশা করি আওয়ামী লীগ একটু ভালোভাবে টের পাচ্ছে এখন তার ভিতরে কি আছে কি না আছে। তেমনি বিএনপিও একই কথা বলছে যে এই ভদ্রলোক ব্যাংকিং অভিজ্ঞতা না থাকলে কি হবে, এই ভদ্রলোকের ভিতরে কি আছে সেটা বাংলাদেশ অচিরেই বুঝতে পারবে যে তিনি কত দক্ষতার সাথে বাংলাদেশ ব্যাংক পরিচালনা করেন। ইনশাআল্লাহ আমরাও খুব শিগগিরই বুঝতে পারবো যে তার দক্ষতা দিয়ে বাংলাদেশ ব্যাংক কিভাবে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক সমস্যাগুলোকে মেনটেন করেন এবং বাংলাদেশ ব্যাংক তো আসলে বাংলাদেশের অর্থনীতির একটা রেফারির ভূমিকা পালন করে, আম্পায়ারের ভূমিকা পালন করে। তো দেখা যাক উনি ব্যাংকিং সেক্টরকে কি উপহার দেন। নিশ্চয়ই ওনার মধ্যে বারুদ আছে, সেই বারুদ হয়তো আমেরিকার, সেই বারুদে তো B2 বিমানের চাইতে শক্তিশালী। হ্যাঁ, যে বারুদের দাহে আওয়ামী লীগ এখন ঝলসে পড়ছে, হ্যাঁ দাউ দাউ করে জ্বলছে, সেই একই বারুদ হয়তো আমরা আগামীতেও দেখতে পাবো। এবং আপনার তিনি তো গতকালকে বলেই ফেলছেন, দেখলাম কোথায় জানি, আমি একটু যদি বলি যে উনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, এই লাইনটা একটু বলি তাইলে আমার মনে আলোচনাটা আরো সুন্দর হতো। আমি দেখছিলাম একটা সেকেন্ড যে অনেক সময় ধরে আমি বলতে পারবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু আগে বক্তব্যটা দেখলাম এক জায়গায়, এখন দেখতেছিলাম। তিনি বলছেন যে এই ফেসিবাদের বা আওয়ামী লীগের এই ধ্বংসাবশেষের মধ্যে তিনি দাঁড়িয়ে ব্যাংকের দায়িত্ব নিয়েছেন। তার বারো দিয়ে নিশ্চয়ই সেই ধ্বংসাবশেষকে একদম সাই চাপা দিয়ে আবার নতুন সাই তৈরি করবেন। একেবারেই একজন দেখছেন অর্থমন্ত্রী, হোটেল ব্যবসায়ী, বাণিজ্য মন্ত্রী, হোম টেক্সটাইল ব্যবসায়ী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, সোয়েটার ব্যবসায়ী, সোয়েটার ডিফল্টেড ফ্যাক্টরির মালিক। এই হচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা। একেবারে আমরা যদি আরেকটু আগাই, অর্থনীতির কথা আপনি বলছিলেন, এই এক মাসে বাংলাদেশের কূটনীতির কি অগ্রগতি দেখলেন? আমি কোনো অগ্রগতি দেখিনি। একটা অগ্রগতি আছে, সেটা সরকারের কৃতিত্ব না। সেটা হলো যে কাঁচা বাজারে শাকসবজি বা তরিতরকারির দাম অগ্নিমূল্য না, এইটা সরকারের কৃতিত্ব না। এইটা হচ্ছে এই সময়ে এই জিনিসটা ফলে বেশি এবং এই জিনিসগুলোর সাপ্লাই বেশি বাজারে এখন। বরং কৃষক যে পরিমাণ টাকা খরচ করে এগুলো উৎপাদন করেছিল, কৃষক সেই টাকা এখন পাচ্ছে না। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা কিলো আলু, এই আলুটা কিন্তু কৃষকরা বিক্রি করছে মাত্র 5 থেকে 6 টাকায়। কিন্তু একটা হিসাব বলে, কৃষকের একটা হিসাব আছে, সেই হিসাবে 1 কেজি আলু উৎপাদন করতে কৃষকের ব্যয় হয় মিনিমাম 8 থেকে 9 টাকা। তার মানে কৃষক আলু উৎপাদন করে লোকসান করছে। তো এখন ওই যে পেঁপে, কুমড়া, শাক, গাজর, মূলা, এই যে যারা উৎপাদন করছে এবং বাজারে এগুলো অ্যাভেলেবেল এখন, সেই জিনিসগুলো কৃষক কিন্তু মূল্য পাচ্ছেন না। কৃষক যখন আপনার 1 মণ মূলা বিক্রি করে, সে কিন্তু 1 কেজি ঘি কিনতে পারবে না। 1 কেজি ঘির দাম 1400 টাকা, অনেক দাম, 2000 টাকা। হ্যাঁ, মিনিমাম 1400 টাকার কথা বলছি আমি। তো সে কিন্তু ওটা কিনতে পারবে না। আর সে তাকে 1 কেজি গরুর মাংস কিনতে গেলে 800 850 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস কিনতে গেলে তাকে কয় কেজি আলু বিক্রি করতে হবে, তাকে কয় কেজি বেগুন বিক্রি করতে হবে। তো এই যে বিষয়টা বলা হচ্ছে যে অর্থনীতিতে অন্তত একটা স্বস্তি আছে সাধারণ মানুষের, ঢাকাবাসীদের বিশেষ করে, যে তরিতরকারি তারা মোটামুটি সস্তায় পাচ্ছে, এটা সরকারের কোনো কৃতিত্ব না। এইটা হচ্ছে কৃষকের যে উৎপাদন, সেই উৎপাদনটা আপনার যে মানুষের যে ক্রয় ক্ষমতা চাহিদা তার থেকে বেশি হচ্ছে, সেই জন্য দামটা কম। কিন্তু যেহেতু বাংলাদেশের কৃষকরা তেল উৎপাদন করে না, সয়াবিন তেল উৎপাদন হয় না, সরিষা যেটা উৎপাদন হয় সেটা মানে খুবই অল্প এবং অপ্রতুল, সেহেতু সেই জিনিসগুলোর দাম কৃষক কন্ট্রোল করতে পারে না, পাচ্ছেও না। সেই জিনিসগুলো আমাদেরকে মানে আগুনের মতো দাম দিয়েই কিনতে হচ্ছে।
আমাদের একটা পাউরুটি, 1 পাউন্ডের একটা পাউরুটি আমাদের 130 টাকা 140 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো এই জিনিসগুলো তো আসলে অর্থনীতির কোনো আপনার ওই গ্রাফ যেটাকে আমরা বলি, আপনি ইচ্ছা করলে অর্থ মন্ত্রণালয়ে বসে বড় বড় ব্ল্যাকবোর্ডে আপনি গ্রাফটাকে উন্নত দেখাইতে পারেন ডাটা দিয়ে, তাতে কিন্তু বাজারে আসে। এটা আপনার যে যারা লোকজন আছে তা সেটা দিয়ে আপনি অর্থনীতির বেসটাকে ধরে আপনি গ্রাফটাকে ঊর্ধ্বমুখী দেখাতেই পারেন যে আমার এত 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 আসবে, যেটাকে আমরা আমাদের দেশের বাজেটে একটা চমৎকার শব্দ আছে, উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেটের আপনার খরচের খাত হিসেবে ধরা হয় অমুক জায়গা থেকে এত আসবে, তমুক জায়গা থেকে এত আসবে, তমুক ফান্ড থেকে এত আসবে, তমুক ফান্ড থেকে এত আসবে, অমুক সেক্টর থেকে এত আসবে। এই এতগুলো আসার পরে তারপরে সেই টাকাগুলো দিয়ে আমাদের উন্নয়ন বাজেটটা মেটানো হয়। তো যখন সেই ক্ষেত্রগুলো থেকে এই টাকাগুলো আসে না, তখন উন্নয়ন বাজেট কাটছাট করা হয়। কাটছাট করে বলা হয় না কিন্তু তখন যে এই সেক্টর থেকে আমরা 50 কোটি হাজার কোটি টাকা আশা করেছিলাম, সেখানে আসেনি, এটা কিন্তু বলা হয়। বলা হয় উন্নয়ন বাজেটটা কাটছাট করতে হচ্ছে বাজেটের অভাবে, এইটুকু বলে শেষ করা হয়। তার মানে ওখানে আপনাকে স্বীকার করবে না যে আমাদের সেই এই যে কল্পিত বিষয়গুলো, অমুক 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 জায়গা থেকে আমার এই জিনিসগুলো আসবে, এটা তো কল্পনা, অ্যাজাম্পশন করতে। আপনি অ্যাজাম্পশন করছেন যে এখানে যেহেতু আমার এত কেজি বীজ বপন করা হয়েছে, এত কেজি বীজ থেকে এত মন পাট হবে, সেই পাট বিক্রি করে আমি এত টাকা পাবো, এটা একটা অ্যাজাম্পশন। আপনি সেটা টাইম মতো পেলেন না, খরা হলো, অতিবৃষ্টি হলো, পাটের চাষ নষ্ট হয়ে গেল, ধান নষ্ট হয়ে গেল, আপনি পেলেন না, তখন আপনি আর বলবেন না যে আমি এই কারণে পাইনি, তখন আপনি বলবেন যে আমাদের উন্নয়ন বাজেটটা কাটছাট করতে। অর্থনীতির এই সূত্রগুলো সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ কেন, খুব শিক্ষিত মানুষরাও, খুব বেশি শিক্ষিত মানুষ জানে না। ইভেন আমি আমাদের মতো মানুষ যারা, আপনি আমি টকশো যারা করি, আমরাও খুব ভালো এই জিনিসটা বুঝি না। এটা অর্থনীতিবিদরা বোঝেন। আমরা সাদা চোখে বাজারে যে যেটা দেখি সেটার উপরে ভিত্তি করে আমরা কথা বলি। তো অর্থনীতি যারা বোঝে না, যে দেশের মানুষজন প্রায় আপনি ধরে নেন 95 বা 96 লোক আমাদের দেশের অর্থনীতিটা বোঝে না। অর্থনীতির মার প্যাচ কোন জায়গাটা এটা বোঝে না। তো সেইখানে অর্থনীতি নিয়ে ডালগপ্প দেওয়াটা মোটামুটি সহজ। একেবারে। কিন্তু এই যে মনে করেন আপনার, আমি ফরেন পলিসির কথা বলছিলাম, আপনি বলছিলাম ফরেন পলিসিতে আসলে কি অগ্রগতি, আপনি বলছেন মোটেই কোনো অগ্রগতি নেই। এই আমরা দেখলাম যে আমরা কি আসলে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতি তো আমরা অলরেডি কবর দিয়ে দিচ্ছি। এখন আমরা বাংলাদেশ ফার্স্ট নীতি কি আমরা আমেরিকার সাথে কথা বলে আমেরিকার অনুমতি নিয়েই সব করবো কিনা? আপনি বাংলাদেশ ফার্স্ট, এটা হচ্ছে বললাম তো কথার কথা, এটা কাগজের শব্দ। এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণকে বোঝানোর জন্য একটি মেকিং ওয়ার্ড আপনি বানিয়ে নিয়েছেন বাংলাদেশ ফার্স্ট। যে কোনো সরকার বাংলাদেশে ক্ষমতায় আসুক, তাকে বাংলাদেশ ফার্স্ট তো বলতে হবে। সে বাংলাদেশে ক্ষমতায় এসে কি পাকিস্তান ফার্স্ট বা ইন্ডিয়া ফার্স্ট বলবে? কেন বলবে? এটা না বললেও সে বাংলাদেশ ফার্স্ট করবে। সে না বললেও সে বাংলাদেশ ফার্স্ট। কালকে আপনি জামাতকে যদি বাংলাদেশে ক্ষমতাসীন করেন, জামাতও তো বলবে যে পাকিস্তান না, বাংলাদেশ ফার্স্ট। কিন্তু কথা হলো যে আপনি সেই কথাটাকে কতখানি মূল্যায়ন করছেন। আপনি ইচ্ছা করলে কি এখন চীন থেকে গম আনতে পারবেন? পারবেন না। আপনি আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন, সেই চুক্তির কারণে চীন যদি আপনাকে ফ্রি অফ কস্ট 50,000 মেট্রিক টন গম দেয় এবং নিজস্ব জাহাজে যদি আপনার এখানে পাঠাতে চায়, আপনি আনতে পারবেন না। আপনি এমন একটি চুক্তি আমেরিকার সাথে করে বসেছেন, আপনাকে মাংসটা পর্যন্ত, আপনাকে ওই যে আপনার ওই বলে যেটাকে আপনার জেনেটিক্যালি মডিফাইড জিএম ফুড, যেগুলো আপনাকে সেই জিএম ফুডটা আমেরিকা থেকে আনতে হবে। আপনাকে ওখানকার উদ্বৃত্ত মাংস, যেটা তারা সাগরে ফেলে দেয় রাখতে না পেরে, সেই জিনিসগুলো আপনাকে আনতে হবে। আপনি চুক্তি করেছেন, আপনি এই চুক্তির বিষয়ে একটি কথা বলার কোনো অধিকার রাখেন না, অথচ আপনি বলছেন বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ ফার্স্ট যদি হতো, আপনাকে প্রথম দেখতে হবে যে আপনার নেইবারিং কোন কান্ট্রিতে আপনার চাল সস্তা, কোন কান্ট্রিতে গম সস্তা, কোন কান্ট্রিতে ডিজেল সস্তা, আপনি সেখান থেকে কিনবেন। ভারত যেমন আপনার বুকে আঙুল ঠুকে বলে
আমেরিকা যখন ভারতকে রাশিয়া থেকে তেল নিতে নিষেধ করে, তখন ভারত স্পষ্ট করে বলে যে এইটা আমার দেখার বিষয় যে আমি কোন জায়গা থেকে কি নেব, সিদ্ধান্ত আমি আমার। যেখান থেকে সস্তা পাবো আমি সেখান থেকে নেব, কিভাবে নেব, কেন নেব, দ্যাট ইজ, সেটা আমার কোশ্চেন, সেটা আপনার কোশ্চেন, সেটা আপনার আউটলুক না, আপনার বিজনেস না, ওটা আমার বিজনেস, Right. আমি দেখব। তো সেই কথাটা তো আমরা বলতে পারছি না ভাই, আমরা তো বলতে পারছি না যে আমরা আপনার সঙ্গে চুক্তি করি আর যাই করি, কিন্তু আমাদের দেশে এই জিনিসের সংকট হলে আমরা দ্রুততম সময়ে আমরা এই সব দেশ থেকে এগুলো নিতে পারবো, আমরা ভারত থেকে নিতে পারবো, আমরা চীন থেকে নিতে পারবো, হুম। আমরা মিয়ানমার থেকে নিতে পারবো। যে কোনো জায়গা থেকে নিতে। আপনি তো মিয়ানমার থেকেও পারেননি, চীন থেকেও পারেননি, আপনাকে ভারত থেকে নিতে হয়েছে কি জন্য? যে ভারতের সাথে আমেরিকার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এই দেওয়া নেওয়ার ব্যাপারে, সেই জন্য ভারত আপনাকে নিতে পারছে। এবং ভারত আমেরিকার ওই রক্তচক্ষু পরোয়া করে, ভারত মনে করে যে কাকে কি দেবে কি না দেবে, কার সাথে কি ব্যবসা করবে, এইটা ভারতের উপর ডিপেন্ড করে, এটা আমেরিকার উপর ডিপেন্ড করে না। তাতে করে যদি আমেরিকা ভারতের সঙ্গে ওই এগ্রিমেন্টটা সাইন না করে, ভারত তো ওইটাকে পাত্তা দেয়, সাইন করলেন না, আমার পণ্যের উপর আপনি ট্যারিফ বাড়ালেন, আপনার জনগণ সাফার করবে, আমার কি? ভারত থেকে যে জিনিসটা আমেরিকাতে যায় সেই জিনিসের ট্যারিফ বাড়ালে ভারতের তো লস নাই, লস হচ্ছে ওখানে আমেরিকাতে যারা ভোক্তা, যারা এটা কনজিউমার, তারা লস করবে, আমেরিকার নাগরিক লস করবে, আমার কি? ভারত সাইন করে নাই। কিন্তু একটা বিষয় কি, এই যে মনে করেন এই যে রাশিয়ার তেল কিনতে গিয়ে আমরা অনুমতি চাইলাম, মন্ত্রী বললেন যে আমরা আমেরিকার অনুমতি চাইছি, এই যে আমরা দাসখত দিলাম, অনুমতির দাসখত, এখন আমি তো আপনার সঙ্গে কথা বলার আগে বলতে হবে আমি আমাকে অনুমতি নেই, কথা বলবো কিনা, এই দাসখত দিলে তো আমি প্রোগ্রাম চালাইতে পারবো না। আর এই যে দাসখত দিলেন আপনি আমেরিকা থেকে তেলকে, আমেরিকার অনুমতি লাগে, তাইলে আমেরিকা থেকে আপনি আগেই বলছিলেন যে আমেরিকা থেকে তেল নিয়ে আসেন, ভেনেজুয়েলার তেল নিয়ে আসেন, এত দরকার কি? আমেরিকাকে বলেন আমাকে তেল পাঠিয়ে দিতে, সে বিমানে পাঠাক, জাহাজে পাঠাক, কিভাবে পাঠিয়ে দিক, তাই না? কিভাবে আমি জানি না, সে আমাকে অন্য জায়গা থেকে তেল নিতে দেবে না, ঠিক আছে, তাহলে সে পাঠাক আমাকে। হ্যাঁ। আর রাশিয়া বাংলাদেশ তেল নিতে পারবে না, এটা বাংলাদেশের আজকের সিদ্ধান্ত না, এটা ইউনূস সরকারের আমলের সিদ্ধান্ত। রাইট। সেই সময় রাশিয়া সস্তায় তেল দিতে চেয়েছিল, বাংলাদেশ নিতে পারেনি, কি অজুহাতে জানেন? যে আমাদের যে রিফাইনারি আছে, আমাদের যে অয়েল রিফাইনারি, সেই রিফাইনারি রাশিয়ার যে ক্রুড অয়েল যেটা আছে সেটাকে রিফাইন করার মতন এনাফ না, সেটা অতটা আপডেটেড না, রাশিয়ার অয়েলটা আমাদের এখানে রিফাইন হয় না, সেই অজুহাত দেখিয়ে এটা করা হয়েছে। তো আমার বক্তব্যটা হলো জনগণের পক্ষ থেকে যে আপনার যদি রিফাইনারিতে কোনো ল্যাকিংস থাকে, আপনি রিফাইনারিটাকে আপডেট কেন করেননি? আপনার রিফাইনারি আপডেট করতে কত টাকা লাগে? আপনি রিফাইনারিটাকে আপডেট করলে তো আপনি রাশিয়ার ক্রুড অয়েল এখানে আপনি রিফাইন করতে পারবেন। আর রাশিয়ার ক্রুড অয়েল যে এখানে রিফাইন হয় না, এটা কি আপনি কাউকে প্রুভেন করেছেন, প্রমাণ দেখিয়েছেন কোন দেশের কোন নাগরিককে যে এই যে দেখো আমরা রাশিয়া থেকে তেল নিয়ে আসলাম 1,01,000 মেট্রিক টন আমরা রিফাইন করেছি, হয়নি? এটা তো আপনি করেননি, আপনি এই অজুহাতে রাশিয়ার তেলটা কেনেননি। তার মানে আপনি প্রথম থেকেই আমেরিকার কাছে দস্তখত দিয়েছেন যে আপনি রাশিয়ার তেল কিনবেন না, রাশিয়ার তেল কিনলে আমেরিকা আপনার উপরে খবরদারি করবে, আপনার জাহাজের উপরে সেই ইন্স্যুরেন্স পলিসিটাকে ওখান থেকে প্রত্যাহার করবে, আপনার জাহাজে ইন্স্যুরেন্স থাকবে না, আপনার ওই জাহাজ যদি ডুবে যায় আপনি একটা পয়সাও পাবেন না। কারণটা কি হচ্ছে? মূল প্রবলেমটা কোন জায়গায়? মূল প্রবলেমটা হচ্ছে যে তেলবাহী পৃথিবীর অধিকাংশ জাহাজের প্রায় 95% জাহাজের মালিকানা এবং এর ইন্স্যুরেন্স কন্ট্রোল করে হচ্ছে আমেরিকা। সেই ইন্স্যুরেন্সটা কভার যদি না করে, আপনি কোন সাহসে রাশিয়া থেকে তেল নিয়ে এই বিভিন্ন সাগর দিয়ে ঘুরে ঘুরে আপনি দেশে আনবেন? ওটা তো যে কেউ বোমা মেরে ফেললে বা আগুনে পড়ে গেলে বা এমনি জাহাজ ডুবি হলে আপনি তো আর এক পয়সাও ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন না, ওটা ইন্স্যুরেন্স নাই একেবারে। মার্কিন যুক্তরাষ্ট্র এই শেষ বেলায় এসে যখন ইরান যুদ্ধটা শুরু হয়েছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে তার জাহাজ এবং ইন্স্যুরেন্স কোম্পানির উপর থেকে এই যে এমবার্গো ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেটা তারা প্রত্যাহার করেছে 1 মাসের জন্য। আপনারা এই সুযোগে তাইলে রাশিয়া থেকে তেলটা নিচ্ছেন না? এখন তো আমেরিকা সরাসরি রাশিয়াকে বলছে, সব দেশকে বলছে রাশিয়া থেকে তেল নিতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। কি জন্য? যে সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে তেল নেওয়া যাচ্ছে না,
তাহলে ইউরোপকে বাঁচতে হলে কি করতে হবে? রাশিয়া থেকে তেল নিতে হবে। তো ইউরোপ যদি রাশিয়া থেকে তেল নিতে পারে, আমেরিকার অনুমতি নিয়ে, অনুমতি দিচ্ছে আমেরিকা, তাহলে আপনি কেন অনুমতি চেয়ে অনুমতি পাচ্ছেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তাইলে এই যে আমরা যে আমেরিকার নির্ভর হয়ে গেলাম, এখন তো আমাদের তো ব্যয় বেড়ে যাবে, তাই তো? আমরা যে জিনিসটা ভারত থেকে কিনতে পারতাম 2 টাকায়, রাশিয়া থেকে কিনতে পারতাম 3 টাকায়, সেটা এখন আমরা আমেরিকা থেকে কিনবো 9 টাকায় আর 10 টাকায়, তাই তো? হ্যাঁ, তাহলে আমাদের রিজার্ভ খালি হবে, আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমেরিকার স্বার্থ কি আমরা দেখছি, তাইলে আমেরিকা ফার্স্ট নীতি বললে কি খুব বেশি ভুল হবে কিনা? আমেরিকা আমেরিকা ফার্স্ট নীতি, আমরা বাংলাদেশ ফার্স্ট না, আমেরিকা ফার্স্ট। এটা তো ইনডিরেক্টলি আমেরিকা ফার্স্ট নীতি। আপনি ডিরেক্টলি বলবেন কাগজে কলমে বাংলাদেশ ফার্স্ট, কিন্তু বেসিক্যালি তো আমেরিকা ফার্স্ট নীতি। তাই যদি না হয় তাহলে আমেরিকার নাগরিককে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাবেন কেন? যে ভদ্রলোক নিজেই জানতেন না যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। কি একটা মনে আছে পররাষ্ট্রমন্ত্রী, তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কি বলেছিলেন? আমি তো নিজেই জানতাম। হ্যাঁ, আমি জানি। তাই না? তো আপনি সে তাকে প্রধানমন্ত্রী বানাবেন, তখন আপনার বাংলাদেশ ফার্স্ট মনে হবে না। কিন্তু আপনি যখন আমেরিকা থেকে তেলটা আনতে যাবেন, তখন আপনি বলবেন বাংলাদেশ ফার্স্ট। কিন্তু যখন আপনি তেলটা পাবেন না, তখন আপনি আবার অনুমতি চাবেন, তারপরেও আপনি বলবেন যে বাংলাদেশ ফার্স্ট, আমেরিকা ফার্স্ট।